বলছি এখন। দিঘির টলমলে জলের সবুজ ব্যাকড্রপে নীরবতা ভেঙে ছুটে আসে ট্রেন। লোকালয় বা পথিকের ক্ষণিকের মনোযোগ কেড়ে নিয়ে মিলিয়ে যায় গন্তব্যে। এই অপরিকল্পিত নগরায়নের ডামাডোলে এমন দৃশ্য কল্পনার মতোই, অথচ এখনো এমন ফ্রেম ধরা দেবে নগরের পাহাড়তলির এই জোর দিঘির পারে। পাহাড়ি এই জনপদের ইতিহাস রচিত হয়েছে আসাম বেঙ্গল রেলওয়ের বিকাশের সাথে তাল রেখে, আলোকিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন বা মুক্তিযুদ্ধে। উপনিবেশিক আমল থেকে এখানকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, স্কুল কলেজ, মাঠ বা সরকারি কলোনি রেলকে কেন্দ্র করেই বিস্তৃত হয়েছে। একসময় উপকণ্ঠ ধরা হলেও ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে এই জনপদ, বেড়েছে ব্যবসা বাণিজ্যের পরিসর। তবে পাল্টে যাওয়া শহরের মাঝে পাহাড়তলি এখনও আদি চট্টগ্রামের ক্যানভাস ধরে রাখে। টাইগার পাস, আমবাগান, ঝাউতলা, টিকিট প্রিন্টিং প্রেস কলোনি বা ওয়ারলেস এলাকার অসংখ্য ভবন, অলিগলি বা বৃক্ষরাজি শত শত বছরের ইতিহাস ফেরি করে। ছোটবেলা থেকে এখানে বেড়ে ওঠা আমাদের, কিন্তু এখানে যে একটা সবুজ পরিবেশ, এটা চট্টগ্রাম শহরের অন্যান্য জায়গার চেয়ে এখানের উপস্থিতিটা বেশি। তো এরকম রাস্তা আপনি চিটাং শহর অন্য কোথাও পাবেন না। এরকম গাছ, এত বড় বড় গাছ, পুরা রাস্তাটায় আপনার ছায়া আছে। চট্টগ্রামে যে জলাবদ্ধতার ব্যাপারটা আছে সেটাই পাহাড়তলিতে আসলে তেমন একটা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং রেলওয়ের যে স্থাপনাগুলো, এটাও প্রকৃতির সাথে এর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। অসংখ্য পাহাড়ের পাদদেশের যে সমতল ভূমিগুলি, সেই জায়গায় যে জনপদ গড়ে উঠেছে, সেখান থেকেই পাহাড়তলি শব্দটি এসেছে। যে পাহাড় বাদ দিয়ে কিন্তু পাহাড়তলি নয়। আর এই পাহাড়তলিটাকে আমাদের পরিকল্পনাতে বলা হয় চট্টগ্রাম সিটির নর্দার্ন হিল, মানে চট্টগ্রাম সিটির উত্তর প্রান্তে। এবং এটি পাহাড়তলিতে শুরু করে ভাটিয়ারি হয়ে সীতাকুণ্ড হয়ে এই পাহাড়ি রেঞ্জটা একেবারে হিমালয়ান রেঞ্জ। এখন ভেলুয়ার দিঘি যেটা, সেটাতে আমি সদাগরের বাবা যখন এই বিষয়গুলো জানতে পেরেছে, ওনার বাপ ছিল আড়াইচাঁদ সদাগর, ওনাদের নিজস্ব একটা বন্দর ছিল। ওনারা 7টা জাহাজে করে এসে আক্রমণ করে এই ভোলা সদাগরকে হত্যা করেছে এবং তাকে
নশ্বর শাহ সাহায্য করেছে। তখন নশ্বর শাহ এই ভোলা সদকের বসতভিটা উচ্ছেদ করে সেখানে এই ভেলুয়া স্মৃতির উদ্দেশ্যে এই দিঘিটা করেছে। ভেলোয়ার দিঘিতে আমরা সাঁতার কাটতাম, সাঁতার শিখছি ভেলোয়ার দিঘিতে। আমাদের নিজস্ব পুকুরও ছিল, কিন্তু বেশিরভাগ লোকই আমরা সমাগম হতো ভেলোয়ার দিঘিতে। যে দিঘিটাকে করা হয়েছিল মূলত ওখান থেকে, আমি যতটুকু জানি সেখানে ওয়াটার সার্কুলেশন করে ওখান থেকে পাওয়ার জেনারেট করা। ঔপনিবেশিক আমলের নথি বলছে 1893 সালে 160 একর জমি রেলওয়ের কাছে হস্তান্তর করে ব্রিটিশ সরকার, যার মধ্যে সিআরবিকে করা হয় সদর দফতর আর পাহাড়তলিতে গড়ে ওঠে ওয়াগন ও ক্যারেজ কারখানা। সমুদ্র তীরের এই শহরে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই মূলত ব্রিটিশরা এমন উঁচু পাহাড়ি এলাকাকে রেলের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল। এখানে আছে একটা লোকোশেড যেখানে ইঞ্জিনের লাইট মেরামত কাজ করা হয়, আছে একটা ক্যারেজ ডিপো যেখানে ক্যারেজের লাইট মেরামত এবং ইন্সপেকশন কাজগুলো করা হয়। পাশাপাশি এখানে রেলওয়ের পূর্বাঞ্চলের যে কন্ট্রোলটা, মূল কন্ট্রোলটা এখানে রয়েছে, যেখান থেকে আমাদের ঢাকা থেকে আসার পরে অর্থাৎ আখাউড়া থেকে কক্সবাজার পর্যন্ত সকল ট্রেন অপারেশন মুভমেন্ট কন্ট্রোল করা হয়। হাতুড়ি পেটানোর ধাতব শব্দ ছড়িয়ে পড়ছে সুবিশাল কারখানা জুড়ে। কোথাও ওয়েল্ডিংয়ের তীব্র ধারালো আওয়াজ তাল মেলাচ্ছে আলোর ঝলকানি তুলে। সংগঠিত এক বিশৃঙ্খলার মধ্যেই যেন চলছে রেলের নানা যন্ত্রাংশ ও ওয়াগন মেরামতের কর্মযজ্ঞ। 135 একরের দেশের এই অন্যতম বৃহৎ রেল কারখানায় শ্রমিক কর্মচারীরা মলিন পুরনো জংধরা বগিতে প্রাণ সঞ্চারে ব্যস্ত। তাদের নিরলস ও দক্ষ হাতের স্পর্শে ছোট যন্ত্রাংশ থেকে বড় ধাতব কাঠামো সবই ধীরে ধীরে নিখুঁত হয়ে উঠছে, নানা পরীক্ষা উতরে সাজছে নবরূপে। এটি পাহাড়তলির ক্যারেজ ও ওয়াগন কারখানার প্রতিদিনের চিত্র। পুরনো নানা বগির মেরামত ছাড়াও গত 1 বছরে এখানে নবযৌবন পেয়েছে দুর্ঘটনা ও আগুনে পোড়া অন্তত 30টি ওয়াগন। পূর্বাঞ্চল রেলওয়ের প্রায় 1138টি মিটার গেজ কোচ রয়েছে এবং 2143টি মিটার গেজ ওয়াগন রয়েছে। এই সব কিছুরই মেনটেন্যান্স এখানে হয়ে থাকে এবং এই কারখানায় মেরামত কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের কিছু যন্ত্রাংশ এখানে উৎপাদন করা হয়ে থাকে। প্রায় 22টি সাব শপের মাধ্যমে কারখানা তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে থাকে। যা সেটআপ দরকার ব্রিটিশরা ওই সময়ে এখানেই সেটা করেছে। এমনকি এই পাহাড়তলিতে তারা রেলের কোচ তৈরি করতো, রেলের যন্ত্রাংশ তৈরি করতো। এখানে আপনি দেখবেন যে একটা স্মৃতি শপ আছে যেখানে খুব ভারী ভালো মানের আপনার রেলপাত এবং যন্ত্রাংশ এখানে তৈরি হতো। রেল কারখানার উল্টো পাশে এই পরিত্যক্ত স্থাপনাটি একসময়ের অভিজাত ইউরোপিয়ান ক্লাব, যার সাথে মিশে আছে উপমহাদেশের প্রথম নারী শহীদ ব্রিটিশ বিরোধী বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার মহান আত্মত্যাগের ইতিহাস। যে ক্লাবে সন্ধ্যা হলেই ইংরেজরা আমোদ প্রমোদে মেতে উঠত। ক্লাবের বাইরে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। 1932 সালের 23 সেপ্টেম্বর গভীর রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বিপ্লবীরা ব্রিটিশদের এই প্রমোদ কেন্দ্রে আক্রমণ করেন। এমন বীরত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হলেও এই স্থান সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। অযত্ন অবহেলায় ক্ষয়ে যাওয়া এই ঐতিহাসিক স্থান থেকে তাই গভীর ক্ষত নিয়ে ফিরে আসেন অনেকেই। বছর 2 আগে রেলওয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজল করিম সাহেব এটাকে রেলওয়ে প্রীতিলতা স্মৃতি জাদুঘর করার জন্য সব কিছু করেছিল। আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু রহস্যজনক কারণে এই ভবনটা এখন পরিত্যক্ত করে ফেলে রেখেছে। প্রীতিলতার আত্মত্যাগ, সূর্য সেনের অস্ত্রাগার লুণ্ঠনের ঐতিহাসিক এ স্থান মুক্তিযুদ্ধেও রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা, যার অন্যতম সাক্ষী দামপাড়ায় চট্টগ্রাম পুলিশ লাইনের অস্ত্রাগার। 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এই অস্ত্রাগার লুণ্ঠনের পরপরই অস্থায়ী বিপ্লবী সরকার 3 দিন চট্টগ্রামকে স্বাধীন করে রাখে। 1971 সালের 28 মার্চ দামপাড়া পুলিশ লাইন্সে পাক বাহিনীর আক্রমণ ঠেকাতে সম্মুখ যুদ্ধে পুলিশের বীরত্বপূর্ণ লড়াইতেও এই অস্ত্রাগারের ইতিহাস হয়ে আছে ভাস্বর। তাই 2022 সালে এই অস্ত্রাগারের আদি কাঠামো অক্ষত রেখেই গড়ে তোলা হয় পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
প্রায় ৬,০০০ বর্গফুট আয়তনের এই জাদুঘরে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ফাঁসির মঞ্চের রেপ্লিকা ছাড়াও স্থান পেয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। এই স্মৃতিগুলোকেই আমরা অ্যাকোমোডেট করছি মুক্তিযুদ্ধ জাদুঘরে। 22 সালে শুরু হয়েছে, আরও যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাসগুলোকে আমরা এখানে মানে পঞ্জীভূত করতে চাই। পরবর্তী প্রজন্মে এসে একবার যদি দেখতে পারে, বুঝতে পারে যে না আমরা ৭১ সালে কী করেছি বা চট্টগ্রামের ইতিহাসটা কী। পাহাড়তলীতে দেশের সর্ববৃহৎ বধ্যভূমির স্মৃতি সংরক্ষণ নিয়ে রয়েছে গড়িমসি। ইতিহাস বলে মুক্তিযুদ্ধে চট্টগ্রামের একে খান রোডের এই বধ্যভূমিতে অন্তত 10,000 মানুষকে হত্যা করা হয়েছিল। বর্তমানে এই বধ্যভূমির বৃহৎ অংশ জুড়ে গড়ে উঠেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবন সহ নানা স্থাপনা। বৃহত্তম বদ্ধভূমি, এখানে যারা শহীদ হয়েছেন তারা একেবারেই নিম্নবিত্ত গরিব মানুষ। ওরা দলে দলে ধরে নিয়ে এসে এখানে রীতিমতো জবাই করে হত্যা করছে, গুলি করে না। যেমন এটা পাশে পাঞ্জাবি লেন থেকে ধরছে, রেল এলাকা থেকে ধরছে, চাউতলা থেকে ধরছে, এবং একদিন নাজিরহাটের গাড়ির থেকে যা প্যাসেঞ্জার থেকে সব নামিয়ে এনে এখানে হত্যা করছে। তা আমাদের ধারণা আনুমানিক এখানে 10,000 লোককে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিহাসের আরেক অধ্যায় উপমহাদেশে একসময়ের হজ কার্যক্রমের কেন্দ্রস্থল হিসেবে প্রসিদ্ধ পাহাড়তলীর এই হাজি ক্যাম্প। সড়ক ও রেলপথে এখানে যাতায়াত সহজ হওয়ায় ব্রিটিশ পরবর্তী সময়ে 14 লাখ টাকায় প্রায় 10 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছিল এই ক্যাম্প। তখন থেকে দেশের নানা প্রান্তের হাজিদের ভিড়ে সরগরম ও প্রাণচঞ্চল থাকত এই এলাকা। 1984 সালে জাহাজের পাশাপাশি বিমানে যাত্রী পাঠানো হতো এই হাজি ক্যাম্প থেকেই। পরের বছর এখান থেকে হজযাত্রা বন্ধ হয়ে গেলে প্রাণ হারায় ক্যাম্পটি। পরিত্যক্ত ভুতুড়ে হয়ে পড়ে ভবনের অবকাঠামো। সমস্ত জেলা থেকে, ডিস্ট্রিক্ট থেকে এখানে হাজিরা আসতো, তখন এখান থেকে আমাদের এখানে হিজবুল বাহার বা আরও অন্যান্য স্টিমার তার তখন হাজিরা যাইত। কত হবে 75, 76, 77, 78 হাজির যেত এখান থেকে পানির জাহাজে করে। তো এখানে প্রত্যেকটা বিল্ডিংগুলো দেখছেন যেন কালের সাক্ষী হয়ে আছে, ঝরাঝীর্ণ অবস্থায় যেন তেনভাবে পড়ে আছে, দেখভাল করার কেউ নেই। পাকিস্তান আমল থেকে ঢাকা চট্টগ্রাম যাতায়াতের একমাত্র মহাসড়কটি ছিল পাহাড়তলী ট্রাঙ্ক রোড। এই সড়ককে কেন্দ্র করে একসময়ের মাছ বাজার হয়ে ওঠে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চালের বাজার। বর্তমানে পাহাড়তলী বাজার হিসেবে পরিচিত এই বাণিজ্য কেন্দ্রে দৈনিক 50 থেকে 60 কোটি টাকার লেনদেন হয়, যদিও পরিসর বাড়লেও আছে নানা সংকট। এখন খাতুনগঞ্জ থেকে পাহাড়তলীর চাউলের ব্যাপারে অত্যন্ত প্রসিদ্ধ হয়ে গেছে এবং সারা বাংলাদেশ থেকে এখানে চাউল আমদানি হয়। তখন ওইটার নাম আছিল রেলে বাজার, ছোটোখাটো তরকারি। এখন রেলের বাজার মিলাইয়া আমাদের পাহাড়তলীর চাউলের অন্তত 200-র উপরে আমাদের চাউলের দোকান হয়েছে এবং বিভিন্ন দোকান হয়েছে। অত্যন্ত জমজমাট ব্যবসা এখানে। আগে বাজারের নাম ছিল বন্য বাজার, তখন পাহাড়তলী রেলওয়ে বাজার সারা বাংলাদেশ থেকে লোক আসতো এখান থেকে আবার বিভিন্ন এলাকায় মাল নিয়ে যেত। খুলশী, টাইগার পাস, আমবাগান বা আকবরশাহ এলাকার মতো আশপাশের জনবসতি বিকশিত হয়েছে পাহাড়তলীকে কেন্দ্র করেই। স্থানীয়রা বলছেন একসময় পাহাড়তলীর সরাইপাড়ার লোকজনের কাছে খুলশীর মতো এলাকা ছিল গোচারণভূমি বা চাষবাসের ঠিকানা। পরে পাহাড় কেটে এসব এলাকায় বসতি বাড়লে ধীরে ধীরে পাল্টে যায় দৃশ্যপট। একসময়ের পরিত্যক্ত খুলশী হয়ে যায় নগরের প্রধান অভিজাত এলাকা। এলাকাটা কিন্তু খুব সমৃদ্ধ এলাকা। বিশেষ করে আপনি কখনো যদি খুলশী এলাকার RSPS ঘাটেন, দেখবেন যে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে এই সরাইপাড়ার লোক। ওরা একসময় দেখতাম কি, আমরাও দু একটা দেখেছি, ওরা দল বেঁধে গরু নিয়ে যেত সকালে, সন্ধ্যায় সে গরু আবার নিয়ে তারা বাড়িতে আনতো, সাথে কিছু ফসলাদি আনতো, ধান আনতো অথবা রবি শস্য এগুলো নিয়ে আসতো। কিন্তু খুলশী কখনো আসলে খুব সমৃদ্ধ এলাকা ছিল না। এই খুলশী ছিল এই সরাইপাড়া এলাকার লোকের খামার বাড়ি। খুলশীর এসব বাড়ি যখন অভিজাতদের ঠিকানা হয়েছে, তখন অদূরের আকবরশাহ এলাকায় দেখা গেল ভিন্ন গল্প। এখানকার কাটা পাহাড় নামের পাহাড়ি এই বস্তিতে জীবনের দীর্ঘ সময় পার করেছেন গুলনাহারের মতো হাজারো অভাবী।
বার্ধক্যের রেখা মুখে স্পষ্ট হলেও শ্রমজীবী এই বৃদ্ধা পরিবার চালাতে এখনও রাস্তার কাজ করেন। এই 4 দশকে তার ভাগ্যের খুব একটা পরিবর্তন না হলেও পাল্টে গেছে আশপাশ। বাড়ি ঘর দুয়ার আসিল না, এটি পাহাড় আসিল, এখান খোলা মাঠ পড়ি আসিল। তারপরে আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে বস্তি হয়ে গেছে। বস্তি হয়ে যাওয়ার পর তারপরে ভাঙি গেছি। একই কথা দিনমজুর মান্নানেরও। তার চোখে চেনা পাহাড় রাতারাতি বনে গেছে বসতি বা আবাসিক এলাকা। আগে তো এই যে মনে করেন এই জায়গাটা কাশিয়ে খাচ্ছিল, পাহাড় ছিল, এই আর কি। এখন তো এই যে যাই হোক ঘর দুয়ার অনেকজন বস্তি করি, ঘর দুয়ার অনেকজন উঠিয়া আছে সবুজ দৃষ্টিনন্দন বনানী, দীর্ঘ পাহাড় সারি আর প্রাকৃতিক রূপসম্ভার। অন্য পাশে এই পাহাড়কে ঘিরেই দেখা দিয়েছে দখল, ধ্বংস আর সংকটের দীর্ঘশ্বাস। যেই পাহাড়ের গৌরব মেখেই এই পাহাড়তলি তার নামের যথার্থতা খুঁজে পায়, সেই পাহাড়ে এসেই যেন খর্ব হয় এর যত গরিমা। একসময় এসব এলাকা প্রচুর প্রাণ প্রকৃতি ও বন্যপ্রাণীর আধার হলেও এই পরিবর্তিত বাস্তবতায় এসব এলাকা এখন দারিদ্র্য, মৃত্যু আর এই শহরের আবাসন সংকটের প্রতিচ্ছবি হয়ে ধরা দেয়। গত 1 দশকে এসব পাহাড় কেড়ে নিয়েছে শত শত মানুষের প্রাণ। ঘটেছে বহু দুর্ঘটনা, তবু ভাড়া কম হওয়ায় এখানেই থেকে যান অভাবীরা। পাহাড়ের বুক কেটে গড়ে ওঠা বসতিতেই খুঁজে নেন জীবনের মানে। কেউ 2, কেউ বা 1 কামরার ছোট্ট ঘরে করেন বেঁচে থাকার আয়োজন। ঝুঁকি তো থাকে, এখন ঝুঁকি ছাড়া আমরা নিরাপদে আছি। পাহাড় এলাকায় থাকে, এখানে সুযোগ সুবিধা আছে ভালো, এই জন্য এখানে পানি টানি সব সুবিধা এই জন্য ভালো আছে। ভাড়া 1500 টাকা। আমাদের চট্টগ্রাম শহর উন্নয়নের প্রথম দিকেই চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক জায়গাটা পাহাড় কেটে করা হয়েছে কুলসি। যে কারণে উত্তর কুলসি করার কারণে দক্ষিণ কুলসিতে যে পাহাড় ছিল সবগুলো মাচাকার করা হয়েছে। দক্ষিণ কুলসি কিন্তু পুরোটাই পাহাড়। এই যে এখন বর্তমানে পোর্ট সিটি, ইউনিভার্সিটি, তারপর এই পিবিআই কার্যালয় অথবা ইস্পাহানের যে ঘরগুলো আছে এগুলো সব পাহাড়। একদিকে জৌলুস আর গৌরবের ইতিহাস, অন্যদিকে উপেক্ষা আর দারিদ্র্যের বাস্তবতা। এসবের মধ্যেই পাহাড়তলির জন্য আসার আলো হতে পারে যথাযথ পাহাড় ব্যবস্থাপনা ও নানা পর্যটন পরিকল্পনা। শেখ রাসেল স্মৃতি জাদুঘরের পাশে রেলওয়ে জাদুঘর, এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং এই পাহাড়টা এত সুন্দর, এই বাংলোটাই একটা পর্যটনের হাব হতে পারে, সেটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে। রেলওয়ে চাইলে তাদের যে ঐতিহাসিক বাংলোগুলো এখন পরিত্যক্ত করে রেখেছে পূর্বাঞ্চল রেলওয়ে কারখানার আশেপাশে, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এত সুন্দর বাংলো, এত সুন্দর অবকাঠামো এখানে কোথাও নাই। হাতির বাংলো পড়ে আছে, সেটাকে সংরক্ষণ করে পর্যটনের জন্য উন্মুক্ত করছে না। সবচেয়ে বড় পাহাড়টি কিন্তু এই রেঞ্জে, আপনি পাটালি হিল বলেন বা পাহাড়ের পাদদেশে যে আমাদের লেক, এবং পাহাড়ের কোনো কোনো চূড়া থেকে আমার সানসেট দেখা যাওয়ার সুযোগ, কোনো কোনো চূড়া থেকে আমাদের সূর্যোদয় দেখার সুযোগ, সব কিছু মিলিয়ে আমি যদি এটাকে বিন্যস্ত করি, পর্যটনের জন্য কিন্তু এই জায়গাটাকে ডেভেলপ করা সম্ভব। তবে রেল বলছে আপাতত ইউরোপিয়ান ক্লাবের স্মৃতি সংরক্ষণ ছাড়া আর কোনো স্পট নিয়ে পর্যটন পরিকল্পনায় আগ্রহী নয় তারা। সেটা আর ইউরোপিয়ান ক্লাব যেটা আছে, যেখানে আগে DN1 ট্যুর অফিস ছিল, সেখান থেকে DN1 ট্যুর অফিসটাকে সরিয়ে ফেলা হয়েছে। এখন এটাকে রেনোভেটের কাজ হয়তো শুরু হয়ে যাবে। ইউরোপিয়ান ক্লাবটাকে কেমনি আরও সৌন্দর্যময় করা যায়, ঐতিহ্যবাহী করা যায়, সেই কাজটা হয়তো সামনে শুরু হয়ে যাবে। এটাকে খালি করা হয়েছে একবার। মলিন প্রীতিলতা, বিষণ্ণ ভেলুয়ার দিঘি, একা হয়ে পড়া বৃক্ষ বা ভুলে যাওয়া কত শত গল্পের ভিড়ে পাহাড়তলি যেন হাল ছাড়ে না। তার বিষণ্ণ আকাশে আজও খেলা করে নির্মল আলো বাতাস। রাধাচূড়া বা কৃষ্ণচূড়ায় সাজে ক্লান্ত সড়ক। তপ্ত রোদে কিশোরের দল আজও খুঁজে নেয় দুরন্তপনা। মাঠ হাসে আগামী প্রজন্মের আনন্দে। বিপ্লব, প্রকৃতি আর সমৃদ্ধির চাকায় প্রাণ পাওয়া জনপদটি যেন স্বপ্ন আর আশা জিয়ে রাখে।